রাশিয়ায় পড়াশোনার জন্য ওপেন ডোর স্কলারশিপের আবেদন প্রসেসটা কিন্তু বেশ জটিল। তো আজকের এই আলোচনায় আমরা কিছু বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে পুরো ব্যাপারটা ধাপে ধাপে একদম সহজ করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই বলি কেন এই আলোচনাটা এত জরুরি। স্ক্রিনে যে কথাটা দেখছেন এটা সরাসরি সোর্স ম্যাটেরিয়াল থেকেই নেওয়া। আসলে সঠিক তথ্যের অভাবে অনেকেই কিন্তু স্ক্যামের শিকার হচ্ছেন, টাকা পয়সা হারাচ্ছেন। আর ঠিক এই সমস্যাটা সমাধানের জন্যই আজকের এই চেষ্টা। তো আমরা পুরো আবেদন প্রক্রিয়াটাকে মোট 5টা ভাগে সাজিয়েছি। প্রথমে দেখব এই স্কলারশিপে কি কি সুযোগ সুবিধা আছে। এরপর স্টেজ 1 মানে পোর্টফোলিও পর্বটা কিভাবে পার করতে হবে। তারপর আসবে স্টেজ 2 এর পরীক্ষা। এরপরে জানব ফাইনাল রেজাল্ট কেমন হয়, আর সবশেষে থাকছে সফল হওয়ার জন্য কিছু দরকারি টিপস। চলুন শুরু করা যাক। চলুন তাহলে প্রথম অংশটা শুরু করি। এখানে আমরা দেখব এই ওপেন ডোর স্কলারশিপ আবেদনকারীদের জন্য কি কি দারুণ সুযোগ নিয়ে আসে। এই স্কলারশিপের সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? এটা কিন্তু আপনার পুরো টিউশন ফি কভার করে, সাথে আবার মাস শেষে একটা স্টাইপেন্ডও আছে। শুধু তাই না, রাশিয়ার সেরা সেরা সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তো থাকছেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এর জন্য কিন্তু কোনো IELTS বা ইংলিশ টেস্টের দরকার নেই। এমনকি সিজিপিএ একটু কম থাকলেও সমস্যা হয় না, আর বয়সেরও কোনো অফিসিয়াল বাধা ধরার নিয়ম নেই। আচ্ছা, এখন আসা যাক অ্যাপ্লিকেশন প্রসেসের প্রথম এবং আর্গুয়েবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, আর সেটা হলো পোর্টফোলিও কম্পিটিশন। বলা যায় এখানেই কিন্তু বেশিরভাগ আবেদনকারীর ভাগ্য ঠিক হয়ে যায়। এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখুন। প্রথম স্টেজের মোট 100 নম্বরের মধ্যে দেখুন এডুকেশনাল ডকুমেন্টের জন্য আছে 20, মোটিভেশন লেটারের জন্য 20, কিন্তু অ্যাচিভমেন্ট সেকশনের জন্য বরাদ্দ পাক্কা 60 নম্বর। মানে বুঝতেই পারছেন ফোকাসটা ঠিক কোথায় করতে হবে। প্রশ্ন হল, এই 60 নম্বর পাওয়া যাবে কিভাবে? সোর্স মেটেরিয়াল বলছে একটা বা দুটো ক্যাটেগরিতে অনেকগুলো সার্টিফিকেট না দিয়ে বরং 4-5টা আলাদা ক্যাটেগরিতে সার্টিফিকেট জমা দিন। যেমন ধরুন কিছু অনলাইন কোর্স, কিছু কাজের অভিজ্ঞতা, কিছু অ্যাওয়ার্ডস, এই রকম আর কি। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। একটা সোর্সে একটা বেশ বিতর্কিত পরামর্শও দেওয়া হয়েছে। বলা হয়েছে যদি সার্টিফিকেট না থাকে তাহলে নাকি প্রয়োজনে ম্যানেজ বা এডিট করে হলেও এই ক্যাটেগরিগুলো পূরণ করার কথা ভাবা যেতে পারে। দেখুন, এটা কিন্তু সোর্সের একটা পরামর্শ। এর ভালো মন্দ আবেদনকারীকে নিজ দায়িত্বে ভেবে দেখতে হবে। এই প্রথম ধাপেই কিন্তু একটা অনলাইন পরীক্ষাও দিতে হয়, 60 মিনিটে 45টা MCQ। সোর্স অনুযায়ী এটা একটা ওপেন এক্সাম, মানে অনেকটা ওপেন বুক পরীক্ষার মতো। এমনকি দরকার হলে AI টুলের সাহায্য নেওয়া যেতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হলো মোট 3 বার অ্যাটেম্প্ট করার সুযোগ থাকে, আর তার মধ্যে বেস্ট স্কোরটাই কাউন্ট করা হয়। স্টেজ 1-এর সবকিছু ঠিকঠাক মতো করার পর একটা ছোট্ট কিন্তু খুবই জরুরি কাজ আছে। পোর্টালে ঢুকে ম্যানুয়ালি সেন্ড ফর ভেরিফিকেশন বাটনটা ক্লিক করতে হবে। এটা কিন্তু অটোম্যাটিক হয় না। আর এই কাজটা যদি ভুলে যান তাহলে কিন্তু পুরো কষ্টটাই বৃথা যাবে, আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। সো খুব সাবধান। আচ্ছা, যারা প্রথম ধাপ পার করে ফেলবেন তাদের জন্য আসবে স্টেজ 2। আর এই পরীক্ষাটা কিন্তু আগেরটার মতো সহজ না। এটা অনেক বেশি সিরিয়াস আর কন্ট্রোলড একটা এক্সাম, যেটা একটা বিশেষ প্রক্টরিং সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়। এই স্লাইডটা দেখলেই দুটো পরীক্ষার পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। স্টেজ 1 ছিল একটা ওপেন এক্সাম, তাই না? কিন্তু স্টেজ 2তে কোনো ধরনের সাহায্য নেওয়ার সুযোগই নেই। ওখানে 3 বার অ্যাটেম্প্ট ছিল, এখানে সুযোগ মাত্র 1 বার। আর পুরো পরীক্ষাটাই কিন্তু মনিটর করা হয়, রেকর্ড করা হয়। পরিবেশটাও থাকে অনেক বেশি কড়াকড়ি। এই স্টেজ 2 পরীক্ষার জন্য কয়েকটা নিয়ম কিন্তু একদম মাস্ট। যেমন একটা ভালো ওয়েবক্যাম সহ কম্পিউটার বা ল্যাপটপ লাগবেই। ইন্টারনেট কানেকশন হতে হবে স্টেবল, মাইক্রোফোন সবসময় অন রাখতে হবে। আশেপাশে অন্য কোনো ডিভাইস মানে ফোন বা সেকেন্ড মনিটর এসব রাখা চলবে না। পরীক্ষার সময়ে ব্রাউজার মিনিমাইজ বা অন্য ট্যাবে সুইচ করাও যাবে না, এমনকি প্রশ্নগুলো জোরে জোরে পড়া যাবে না। তো এই দুটো কঠিন ধাপ পার করার পর আসে ফাইনাল রেজাল্টের সময়। এখানে দুটো ক্যাটাগরি দেখা যায়, উইনার আর রানার আপ। চলুন দেখি এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি। এখানে একটা কমন কনফিউশন আছে যেটা দূর করা দরকার। অনেকেই ভাবেন উইনার মানে যারা স্কলারশিপ পাবে আর রানার আপ মানে হয়তো ওয়েটিং লিস্ট, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। উইনাররা হলো টপ স্কোরার আর রানার আপরা হলো তাদের ঠিক পরের ধাপের সফল আবেদনকারীরা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো সোর্স বলছে দুই গ্রুপই কিন্তু স্কলারশিপটা পায় এবং সুযোগ সুবিধাও একদম একই রকম ভোগ করে। প্রতিযোগিতাটা আসলে কতটা কঠিন সেটা বোঝানোর জন্য একটা সংখ্যা দেখুন, 1669। ভাবা যায় এটা কিন্তু শুধু একটা বছরে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি ট্র্যাকে অংশ নেওয়া ছাত্রছাত্রীর সংখ্যা। আর এই বাচ্চাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন,
প্রায় ১৭০০-র কাছাকাছি অংশগ্রহণকারীর মধ্যে স্কলারশিপটা শেষ পর্যন্ত পেয়েছেন মাত্র ১৬২ জন। এই সংখ্যাটাই বলে দেয় কম্পিটিশনটা ঠিক কোন লেভেলের। তো এতক্ষণ ধরে আমরা পুরো প্রসেসটা দেখলাম, এখন একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা সফল হওয়ার জন্য সবচেয়ে দরকারি কিছু টিপস নিয়ে কথা বলবো। এটাকে একটা ফাইনাল চেকলিস্টও ভাবতে পারেন। এখানে পুরো অ্যাপ্লিকেশন জার্নির একটা টাইমলাইন দেয়া আছে। দেখুন, সেপ্টেম্বরের শুরু থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত রেজিস্ট্রেশন আর পোর্টফোলিও জমা দেওয়ার সময়। নভেম্বরের শেষে আসে স্টেজ 1-এর রেজাল্ট, আর ডিসেম্বরের একদম শেষে ব্যাচেলর আর মাস্টার্সের ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়। এই ডেটগুলো কিন্তু মাথায় রাখা খুব জরুরি। তাহলে ফাইনালি কয়েকটা কথা মনে রাখা দরকার। প্রথমত, একটা ভেরিফাইড ইমেল ব্যবহার করুন আর রোজ চেক করুন। দ্বিতীয়ত, চান্স বাড়ানোর জন্য 2 বা 3টে আলাদা প্রোগ্রামে অ্যাপ্লাই করুন। মোটিভেশন লেটার লেখার সময় এআই থেকে আইডিয়া নিতে পারেন, কিন্তু শুরু আর শেষটা অবশ্যই নিজের ভাষায় লিখুন। আর সবশেষে সবচেয়ে বড় যে টিপস, সেটা হলো ধৈর্য ধরা, কারণ পুরো প্রসেসটা বেশ লম্বা, আর এটা কিন্তু পরের বছরের সেপ্টেম্বর সেশনের জন্য ডিজাইন করা। তো এখন যেহেতু পুরো রাস্তাটা চোখের সামনে পরিষ্কার, এখন প্রশ্ন হলো, এই দীর্ঘ আবেদনের যাত্রায় কোন অংশটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যেটা দিয়ে সবার আগে প্রস্তুতি শুরু করা উচিত? এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করাটাই হয়তো সফল হওয়ার দিকে প্রথম পদক্ষেপ।